Dear student, welcome my lecture 1 chapter lease finance. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে লিজ ফাইন্যান্সিং, অর্থাৎ ইজারা অর্থায়ন। আমরা ডেফিনিশন অফ লিজ ফাইন্যান্সিং করব, ফিচার্স লিজ ফাইন্যান্সিং করব, টাইপস অফ লিজ ফাইন্যান্সিং করব আজকের এই লেকচারে। তো ডেফিনিশন লিজ ফাইন্যান্সিং এর যাওয়ার আগে আমরা একটু আগে জানতে চাই যে লিজ ফাইন্যান্স আসলে জিনিসটা কি, লিজ কি, ফাইন্যান্স কি, এই জাতীয় অর্থাৎ মিনিংটা কি আমরা সেটা আগে বলতে চাচ্ছি। কনসেপচুয়ালি লিজ ফাইন্যান্স ইজ এ contractual arrangement of two parties to get to get any asset. Lease is a special way of getting service from fixed asset. It is a system of deal that giving a permission to other party without handover ownership. There are two parties in leasing, the leaser and leasing. প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে যাচ্ছি যে লিজ হচ্ছে এমন একটি কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট যেখানে দুইটি পার্টি থাকে। দুইটি পার্টি, তারা এক পার্টি কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট যাদের থাকে, বড় ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেমন আমরা ধরি কোনো মেশিনারি ধরলাম, বড় বড় প্রতিষ্ঠানের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য একটা মেশিন দরকার, যেখানে একটা ইন্ডাস্ট্রি। তো সেই মেশিন মনে করো তার দাম হচ্ছে ইনস্ট্যান্ট 5 লাখ টাকা। এখন এই 5 লাখ টাকার মেশিন যদি কোম্পানি কিনতে চায়, তাহলে তাদেরকে 5 লাখ টাকা হয় লোন করতে হবে, না হলে নিজস্ব যে রিটেন আর্নিং আছে সেখান থেকে নিয়ে তারা এটা কি করতে পারে, পারচেজ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, অথবা বিজনেস পারপাসের কারণে 5 লক্ষ টাকা তারা ইনভেস্ট না করে কিছু পার্টি রয়েছে যারা এই অ্যাসেটগুলা, যেমন এই মেশিনারি, তারপর হচ্ছে ফার্নিচার, এগুলা নিয়ে বিজনেস করছে। কিভাবে বিজনেস করছে, যে তারা বলছে যে আমাদের কাছে এই মেশিনগুলো আছে, আপনার যে মেশিন লাগবে বা যে ফার্নিচার লাগবে সেগুলো রয়েছে, আপনারা আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারেন। তার মানে লিজ ফাইন্যান্স হচ্ছে এক ধরনের ভাড়ার বিনিময়ে অ্যাসেটগুলা সংগ্রহ করা বা কাউকে দেওয়া। এটাই হচ্ছে মূলত লিজ ফাইন্যান্স। তো আমরা এখানে বলেছি এটি একটি এমন একটি সার্ভিস যার মধ্যে কিসের সার্ভিস, ফিক্সড অ্যাসেটের সার্ভিস। এটা মনে রাখতে হবে। লিজ ফাইন্যান্সটা সাধারণত হয় কি অ্যাসেটগুলো নিয়ে, ফিক্সড অ্যাসেটগুলো নিয়ে। এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রমিস করা হয়, এক পার্টি আর এক পার্টির কাছে প্রমিস করে যে আপনি আমার কাছ থেকে আমার যে অ্যাসেটটা আপনার লাগবে সেটি আপনি নিয়ে যান, বিনিময়ে আমাকে ভাড়া প্রদান করবেন। এটাই হচ্ছে আমাদের লিজ ফাইন্যান্স। আমরা এখানে বলেছি এই লিজ ফাইন্যান্সের ইম্পর্টেন্ট দুটা ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিজর এবং লিজি। কি বলেছি, লিজর এবং লিজি, দুটি ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দিস চ্যাপ্টার। লিজর মিন্স ইজ দ্য ওনার অফ দ্য অ্যাসেট। তার মানে যে অ্যাসেটের মালিক, যে ওই ফিক্সড অ্যাসেটের মালিক, সেই হচ্ছে, তাকে বলা হবে কি, লিজর। তার মানে আমার কাছে যদি একটি মেশিন থাকে, আমি বিজনেস করছি যে এই মেশিনটা ভাড়া দিব, দিয়ে আমি ইনকাম করব, রেন্ট পাবো। তো সেক্ষেত্রে তাহলে আমি হচ্ছে কি, লিজর। আমাকে কি বলবে, লিজর, কারণ কি আমি ওই অ্যাসেটের মালিক। আর আমার কাছ থেকে যে ভাড়া নিয়ে যাবে তাকে বলা হবে লিজি। লিজি ইজ দ্য ইউজার অফ অ্যাসেটস। তাহলে যে অ্যাসেটটি ভাড়া নিবে বা যে অ্যাসেটটি ব্যবহার করবে সেই হচ্ছে লিজি। এটি দুইটি ওয়ার্ড ভালোভাবে মনে রাখতে হবে। ম্যাথ সলভ করতে গেলে আমাদের অবশ্যই এই দুইটি ওয়ার্ড লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসি আমরা মিনিংটা কি জানলাম, এবার আমরা একটু ডেফিনেশনটা দেখি। তাহলে বলছে লিজ ফাইন্যান্সিং ইজ এ কাইন্ড অফ লং টার্ম ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং হচ্ছে এক ধরনের দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং which gives the opportunity to use a certain asset to lease it
ফ্রম দ্য লিজার। আমরা যে বলেছি লিজারের কাছ থেকে লিজি অ্যাসেটটি নিয়ে ব্যবহার করবে এমন একটি অর্থায়ন দীর্ঘমেয়াদী আর্থিক চুক্তিকেই বলা হচ্ছে লিজ ফাইন্যান্সিং। শিক্ষার্থীরা তাহলে দেখো এটা কেন ফাইন্যান্সিং হচ্ছে। এখন আমি যদি ওই যার 5 লক্ষ টাকার মেশিন দরকার আমার কাছ থেকে নিয়ে গিয়ে যদি সে নিয়ে যায় তাহলে কিন্তু তার ভাড়ার পরিমাণ বেশি না, অল্প কিছু দিতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তার ওই যে 5 লক্ষ টাকা এটা তাকে ইনভেস্ট করতে হচ্ছে না। সুতরাং এটি এই কিন্তু না করেই সে কিন্তু অল্প ভাড়ার বিনিময়ে সে আমার কাছ থেকে 5 লক্ষ টাকার একটা মেশিন নিয়ে সেটি সেই উৎপাদনে কাজে ব্যবহৃত করবে। সুতরাং এটি এক ধরনের ফাইন্যান্সিং। আর এটি যেহেতু লং টার্ম এবং অ্যাসেট নিয়ে সুতরাং এগুলোকে বলা হচ্ছে লিজ ফাইন্যান্সিং। আশা করি এটা বুঝতে পেরেছো। সো আমরা এখানে আরো যদি বলি any fixed asset can be used by hiring without purchasing। তার মানে ক্রয় না করেই যদি আমরা কোনো অ্যাসেটকে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকেও কিন্তু লিজ ফাইন্যান্স বলা যাবে। এটি একটি দিস ইজ অল্টারনেটিভ ওয়ে অফ পারচেসিং ইন ফিক্সড অ্যাসেট। তার মানে লিজ এটা ক্রয় না করেও কিন্তু আমি আমার এই মেশিনটি পেয়ে যাচ্ছি। সুতরাং লিজ ফাইন্যান্স হচ্ছে পারচেসের একটি বিপরীত হিসাবে আমরা বলতে পারি। আশা করি এটি ডেফিনিশনটা কিছুটা হলে বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিচার্স অফ লিজ ফাইন্যান্স, অর্থাৎ বৈশিষ্ট্য। লিজ ফাইন্যান্সের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো। এখানে প্রথমটি বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট। কন্ট্রাকচুয়াল অবশ্যই এটি বলেছি দুইটি পার্টির মধ্যে কন্ট্রাক্ট হবে, যে আপনি আমার এই বিভিন্ন কন্ট্রাক্ট চুক্তি থাকবে। যেমন আপনি আমার এই অ্যাসেটটি নিয়ে যান, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার অথবা আমার, সেটি কিন্তু উল্লেখ থাকবে যে এর মেইনটেনেন্সের দায়িত্ব কে নিবে, মালিক নিবে নাকি যে লিস্টটা গ্রহণ করেছে সে নিবে। তো এরকম বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট থাকতেই হবে, ডিউরেশন থাকতে হবে। অবশ্যই এটি লং টার্ম, তো 5 বছর মিনিমাম, 7 বছর, 8 বছর, 10 বছর, 50 বছরের জন্য হতে পারে। তো এটার একটা ডিউরেশন অবশ্যই থাকবে। আমাদের হচ্ছে রেন্টাল, আমি তো বলেছি এটা বেসিক্যালি রেন্টাল। সো রেন্টাল ভিত্তিতে এটা হতে হবে, অর্থাৎ ভাড়ার বিনিময়ে এটা হতে হবে। ইনস্টলমেন্ট সিস্টেম, আমরা যে লিস্টটা দিব এইটার ইনস্টলমেন্ট থাকতে হবে, যে আমার ভাড়াটা কিস্তিতে পরিশোধ করতে হবে প্রতি একটি নির্দিষ্ট সময় শেষে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থে এটি পরিশোধ করতে হবে। নেক্সট হচ্ছে আমার অপরচুনিটি ফর পারচেজ, ক্রয়ের সুযোগ থাকতে হবে। কিসের ক্রয়ের সুযোগও থাকে, যেমন আমি বলেছি আমার মেশিন রয়েছে 5 লক্ষ টাকার, সে আমি আরেকজনকে কি করলাম, রেন্ট দিলাম, ভাড়া দিলাম। সে এই এটা আমি ধরে নিলাম যে এটার মেয়াদ হচ্ছে 10 বছর। 10 বছর পরে সে চাইলে কিন্তু এটা পারচেজ করে নিতে পারে আমার কাছ থেকে। আমি বলে দিলাম ঠিক আছে, এটার যা দামটা দিয়ে দিলে, প্রাইসটা দিয়ে দিলে আমি আপনাকে আমার অ্যাসেটটা দিয়ে দিব। সো it is the opportunities for purchase, reduction of financial risk। দেখো এখানে আমি বলেছি যে আমরা যদি লিজ গ্রহণ করি তাহলে আমার কিন্তু কোথাও থেকে লোন নিতে হচ্ছে না। যদি আমি লোন না নিই তাহলে আমার ফাইন্যান্সিয়াল রিস্কও হচ্ছে না। সো লিজ কি করে, এই লিজের মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল রিস্কটাকে মিনিমাইজ করতে পারি। তো এরপর হচ্ছে ওনারশিপ, অবশ্যই মালিকানা থাকতে হবে। এইটা বর্তমানে যে আমি বলেছি এই অ্যাসেটটা আমার কাছে রয়েছে, সো এর মালিক কি, আমি ওনার অফ দ্য অ্যাসেট। আর একটি নির্দিষ্ট সময় শেষে হয়তো আমি এটার এই ওনারটা চেঞ্জ করতে পারি। কি রকম, যে সে যদি আমার কাছ থেকে পারচেজ করে নেয় তাহলে সে ওনার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তাহলে এখন এই দুইটি টপিকস আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। নেক্সট টপিকসে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপস অফ লিজ। তাহলে এই লিজের প্রকারভেদটা কি। লিজ প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। there are 3 types of lease. First of all, basis on method of lease, অর্থাৎ পদ্ধতির ভিত্তিতে লিজ। basis on nature of lease, তারপর হচ্ছে basis on liability of maintenance, অর্থাৎ রক্ষণাবেক্ষণের উপর ভিত্তি করে লিজ। এই 3 ভাগে আমরা
এটাকে ভাগ করতে পারি। ফার্স্ট, বেসিস অন মেথড অফ লিজ, এটি আবার দুই ধরনের, ডিরেক্ট লিজ, সেলস অ্যান্ড লিজ ব্যাক, লিভারেজ। তাহলে আমরা প্রথমে ডিরেক্ট লিজ সম্পর্কে একটু জানবো। Direct lease, when a owner give lease of his asset directly to a leasee, it's called direct lease. তার মানে বলছি কি, যে যখন কোন অ্যাসেটের মালিক সরাসরি যে লিজ নিতে চায় তাকে যখন লিজ প্রদান করে, সেই লিজটাকে বলা হচ্ছে ডিরেক্ট লিজ। আমি আবার বলছি, when a owner gives lease of his asset directly to a leasee is called direct lease. তারপর হচ্ছে আমাদের সেলস অ্যান্ড লিজ ব্যাক। সেলস অ্যান্ড লিজ ব্যাক, এখানে একটু বাংলায় আগে বলতে হবে, কারণ হচ্ছে কি, মনে করো দুইটা পার্টি, আমরা ধরে নিই এ বি। এই এ বর্তমানে এটার মালিক, এ হচ্ছে কি যে কোনো অ্যাসেটের ওনার। এখন এর কাছ থেকে সে এটি ক্রয় করে নিয়ে গেল। বি, বি কি করলো, ওই অ্যাসেটটি ধরলাম আমরা, একটা অ্যাসেটের নাম হচ্ছে কি এক্স, এক্স অ্যাসেটটি বি ক্রয় করে নিয়ে গেল। এখন বি বিজনেস করবে যখন, তখন সে আরো কোনো পার্টির কাছে এটি লিজ দিবে। শর্তটা হচ্ছে এরকম, কি বলেছি, প্রথম ফার্স্ট ওনার ছিল সে, মানে লিজার, সেকেন্ড হচ্ছে লিজার বি হয়ে যাবে পরে লিজার। এখন এর সাথে বি এর কন্ট্রাক্ট হচ্ছে, আপনি আমার কাছ থেকে অ্যাসেট নিয়ে গিয়ে অন্য জায়গায় লিজ দেন, কিন্তু একটি নির্দিষ্ট সময় শেষে সেটি আবার আমাকে ব্যাক করবেন, আমাকে ফেরত দিবেন। এটি হচ্ছে আমাদের সেলস অ্যান্ড লিজ ব্যাক। সেখানে বলা হচ্ছে when a owner sells his asset to a lessor on terms take lease from the lessor is called sales and lease back. নেক্সট হচ্ছে আমাদের লিভারেজ লিজ। লিভারেজ শব্দের অর্থ তো আমরা জানি, যদি আমরা কোথাও থেকে লোন নিয়ে আসি, আমরা কোন জায়গা থেকে লোন নিয়ে আসি, তাহলে লিভারেজের সৃষ্টি হয়। তো যদি আমরা লোন নিয়ে কোনো অ্যাসেট ক্রয় করে সেটাকে আবার লিজ হিসাবে প্রদান করি, তাহলে সেই লিজটাকে বলা হচ্ছে লিভারেজ লিজ। তাহলে ইফ আ লিজার পারচেজ an asset by lending or loan, receiving loan by lending money any financial institution and gives lease the asset, then it is called a leverage lease. কারণ আমরা আবার বলছি, if a lessor purchases an asset by lending money from any financial institution and gives lease the asset, then it is called leverage. It is called leverage lease. Okay, next হচ্ছে আমাদের অপারেটিং লিজ। তো এটা হচ্ছে কি, বেসিস অন নেচার অফ লিজ, প্রকৃতির উপর ভিত্তি করে লিজ। এটি কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে দুটি, অপারেটিং লিজ এবং ফাইন্যান্সিয়াল লিজ, এটি দুটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ভালোভাবে এটি জানতে হবে। তবে খুব সহজ জিনিস, অপারেটিং মানে হচ্ছে কি পরিচালন। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে লিজটা ক্যান্সেলেবল, অর্থাৎ যে লিজটা একটা সময় শেষে এটা ক্যান্সেল করা যায়, যার এগ্রিমেন্টটা, সেটাকেই বলা হচ্ছে অপারেটিং লিজ। অর্থাৎ যদি 5 বছর মেয়াদ থাকে, 5 বছর শেষে এর চুক্তিটা কি শেষ হয়ে যাবে, বা এটার এই 5 বছরের মধ্যে এই চুক্তিটাও সমাপ্ত হয়ে যাবে শর্ট টার্মের মধ্যে, তাহলে যদি করা যেতে পারে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি অপারেটিং লিজ। তাহলে এখানে বলছে শর্ট টার্ম ক্যান্সেলেবল and flexible lease is called operating lease. আমি আবার বলছি, short term cancelable and flexible lease is called operating lease. On the other hand, which lease that can be cancelled by the owner,
It's called operating lease. It can be happened before the maturity of lease term. তার মানে it can be happened before the maturity of lease term. অর্থাৎ লিজের যে শর্ত রয়েছে, যদি মনে করো যে 10 বছরের, তুমি 10 বছরের যে কোনো সময়ে এর মালিক সেটা ক্যান্সেল করতে পারে, সেটা কি বলা হচ্ছে অপারেটিং লিজ। তাহলে এক হলো, 2 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ। তাহলে ওটার বিপরীত, যেটা নন ক্যান্সেলেবল বা যেটা ক্যান্সেল করা যাবে না, সেটাকে বলা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল লিজ। তো জেনারেলি it is a long term generally financial lease is a long term lease. This lease is not cancelable in the in its contractual time or contractual period. তো শিক্ষার্থীরা, নেক্সট আমাদের হচ্ছে স্টুডেন্ট বেসিস অন লায়াবিলিটি অফ মেইনটেনেন্স। তাহলে মেইনটেনেন্সের উপর ভিত্তি করে আমরা লিজটাকে আরো 3টি ভাগে ভাগ করতে করেছি। সেটা হচ্ছে মেইনটেনেন্স লিজ। খুবই সহজ। মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ তার মানে আমি একটি মেশিন যার কাছে লিজ দিলাম, এই রক্ষণাবেক্ষণের এটার জন্য একটা মেইনটেনেন্স খরচ কস্ট থাকে। এটাতে অনেক সময় তোমার হচ্ছে মোবিল দিতে হয়, এটাকে সার্ভিসিং করতে হয়। সেই সার্ভিসিং করার জন্য বা এই সার্ভিসিং কস্ট কে বহন করবে, রক্ষণাবেক্ষণ খরচ কে বহন করবে? 2টা পার্টি রয়েছে, যে একটা হচ্ছে কি ওনার লিজার, আর একটা হচ্ছে লিজি। এখন এই মেইনটেনেন্স কস্ট কে বহন করবে? লিজার বহন করবে নাকি লিজি বহন করবে? যদি লিজার, দ্যাটস মিন্স ওনার অফ দ্য অ্যাসেট, এই মেইনটেনেন্স কস্ট বিয়ার করে, তাহলে সেটাকে বলা হবে মেইনটেনেন্স লিজ। আর নন মেইনটেনেন্স লিজ তাহলে যদি লিজি বা ইউজার অফ দ্য অ্যাসেট মেইনটেনেন্স কস্ট ব্যবহার করে, তাহলে সেটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স কস্ট বহন করে, তাহলে সেটাকে বলা হবে নন মেইনটেনেন্স লিজ। লাস্ট অন নিট লিজ। নিট লিজ বলতে যদি লিজি বা ব্যবহারকারী অ্যাসেটের ব্যবহারকারী যে সকল ধরনের খরচ, শুধু মেইনটেনেন্স কস্ট না, এর ইন্স্যুরেন্স কস্ট থাকতে পারে, আদার্স অন্যান্য কস্ট থাকতে পারে, সেই সকল ধরনের খরচ যদি লিজি বহন করে, তাহলে সেটাকে বলা হচ্ছে নিট লিজ। তাহলে আশা করি তোমরা টাইপস অফ লিজ এটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কন্টেন্টস অফ লিজ কন্ট্রাক্ট। অর্থাৎ ইজারা চুক্তির বিষয়বস্তু কি? বিষয়বস্তু বলতে বোঝায় চুক্তিতে কি কি বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে বা লিখতে হবে, সেটিকেই মূলত বোঝায় বিষয়বস্তু বা কন্টেন্টস। তাহলে কি কি কন্টেন্টস থাকতে হবে সেটি আমরা প্রথমটা আমাদের এখানে লেখা আছে লিজ পিরিয়ড, অর্থাৎ লিজটা কত সময়ের জন্য নিব আমরা সেটি স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। The period of lease will be determined in the lease content. After the expiration of the period of contract, the lease arrangement also be ended. তারপর হচ্ছে আমাদের লিজ রেন্ট। তো রেন্টের কথা আমরা একটু আগেও বলেছি। লিজগুলো, অ্যাসেটগুলো, ফিক্সড অ্যাসেটগুলো সাধারণত আমরা রেন্টের ভিত্তিতেই কিন্তু লিজ দিয়ে থাকে। তো বলছে এখানে তাহলে কি লিজ রেন্টটা অবশ্যই একজন লিজার সে লিজিকে ভাড়ার বিনিময়ে অ্যাসেটটা প্রদান করবে, সেটি কিন্তু স্পষ্ট করে আমাদের উল্লেখ লিখতে হবে। The lease rent and the number of installment is stated clearly stated in the contract. Next আমাদের হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মিন্স হচ্ছে ক্ষতিপূরণ। তার মানে আমার এই অ্যাসেটের জন্য যদি কোনো ক্ষতি হয় সেটা কে বহন করবে? জেনারেলি কম্পেনসেশনটা সাধারণত বহন করা হচ্ছে লিজার, মালিক। তাহলে হু উইল বিয়ার দ্য লায়াবিলিটিস অফ এনি কাইন্ড অফ লস অফ দ্য অ্যাসেট শুড বি ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য কন্ট্রাক্ট। তার মানে কে বহন করবে সেটি স্পষ্টভাবে আমাদেরকে
কন্ট্রাক্টে উল্লেখ করতে হবে কম্পেনসেশন ব্যালেন্স বা ক্ষতিপূরণ কে বহন করবে। নেক্সট হচ্ছে আমাদের অপশন টু রিনিউ। আমাদের এই যে লিজ অ্যাসেটটা আমরা লিজ দিব সেটাকে একটা নির্দিষ্ট সময় শেষে কি রিনিউ করা যাবে কিনা সেটা স্পষ্ট করে উল্লেখ রাখতে হবে। তাহলে এখানে অবশ্যই স্পষ্ট করে আমাদের কন্ট্রাক্টে উল্লেখ করতে হবে যে এটা মেয়াদ শেষে সেটাকে রিনিউ করা যাবে কিনা। At the end of the period of lease contract, the renew or option to purchase also can be stated details in the contract. Next হচ্ছে আমাদের মেইনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণ খরচ। এই রক্ষণাবেক্ষণ খরচ কে বহন করবে, মানে কে রক্ষণাবেক্ষণ খরচ বহন করবে, এটাও ঠিক সেম ভাবে জেনারেলি কিন্তু রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করা হচ্ছে লিজার বা মালিক। Maintenance cost of the asset can be bear in the who can be bear stated in the contract. Normally, lessor will bear this type of maintenance cost of the asset. Purchase হচ্ছে কি আমাদের কন্ট্রাক্টে অবশ্যই উল্লেখ রাখতে হবে যে এর মেয়াদ শেষে কি পারচেজ করে নিবে, যে আমার সম্পদটা ব্যবহার করছে সে কি পারচেজ করে নিবে নাকি সে আমার কাছে ব্যাক দিবে, সেটি স্পষ্ট করে আমাদের কন্ট্রাক্টে স্টেট মানে লিখতে হবে। হ্যাঁ, the contract may be include the condition of the purchase or back of the purchase during the lease period or at the end of the lease period. Number 7, change of asset. Change of asset. এই অ্যাসেটটা কি চেঞ্জ করা যাবে কিনা সেটা বলেছে, অর্থাৎ সম্পত্তির পরিবর্তন হবে কিনা। The condition for change, increase and uses the lease asset will be notified in the contract. তার মানে এটার কোন ধরনের পরিবর্তন হবে কিনা, এটার কোনো ইনক্রিজ হবে কিনা, তারপরে এটার ব্যবহার সম্পর্কে সবকিছু আমাদের কন্ট্রাক্টে উল্লেখ করতে হবে। Securities provision. Generally, in case of lease, no securities are required. মানে লিজের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সিকিউরিটির প্রয়োজন হয় না, সুতরাং অর্থাৎ জামানতের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলাই ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট কন্টেন্টস অফ লিজ কন্ট্রাক্ট, অর্থাৎ লিজ কন্ট্রাক্টের বিষয়বস্তুগুলা এগুলাই ছিল আমাদের। আমরা আজকে অনেকগুলাই টপিকস পড়ে ফেলেছি, তো আগামীতে আরো নতুন কিছু প্রশ্ন নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, লেখাপড়ার মধ্যে থাকো এবং হাসি আনন্দের মধ্যে থাকো।